যাদেরকে ধরেন আপনি বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনে রাখবেন, এদের কোনো প্লেয়ার থাকতে পারবে না, তাই ধরেন ওই সেক্টরটা ডেভেলপ করবে। তো সাকিব আল হাসানকে পার্সোনালি ট্রেন করে। তো আমার মনে হয় না ওনার থেকে ভালো ক্রিকেট কেউ বোঝে। যে ছেলে একটা সময় বিরিয়ানি খাইতো, খিচুড়ি খাইতো, কিছু হইলেই ধরেন ফাস্টফুড খেয়ে ফেলতো, সে ছেলে আজকে 2-3 বছর ধরে এগুলো খায় না। কালকে ফাইন মর্নিং এ কালকে একটা অফার আসলো বিসিবি থেকে, দেবাশিস তোমাকে আমরা হায়ার করতে চাই ফিটনেস কোচ হিসেবে, এক কথায় বলবেন যোগ দিবেন কি দিবেন না, ইয়েস অর নো? আপনি খেলতে আসছেন, আপনি হেরে গেছেন, এর মানে আপনি তাকে অপমান করবেন যে নাম স্টেজ থেকে নেমে যা। তার অ্যাবডোমেনের একটু কাজ থাকতে হবে, লেগসের পশ্চাৎ তা ভালো থাকতে হবে, গ্রুপ ভালো থাকতে হবে। অ্যালকোহল আর সিগারেট এগুলা খাওয়ার ফলে একটা ছেলের বা একটা মেয়ের শরীরে কেমন ইম্প্যাক্ট পড়ে? যদি কেউ সিগারেট নেয় তার তো সেক্সুয়াল লাইফে প্রবলেম হবে। ইয়েস, ঋতিক রোশন কিংবা জন আব্রাহামের বডি যদি আমরা আউট অফ 10 এ 8 দেই, সাইদ খানের বডিকে আউট অফ 10 এ কত দিব? চলুন আড্ডা দেই। আচ্ছা, এই আমি একটু দেখছি ইয়াং জেনারেশনের মধ্যে আপনার সিগারেট বলেন, ড্রিঙ্কিং বলেন, এগুলা করার আপনার আগ্রহ অনেক বেড়ে গেছে। ড্রিঙ্কিং এখন অনেক কমন। ঢাকায় আপনি প্রেটি মাচ যে জায়গায় যান না কেন তা অ্যালকোহলের অ্যাক্সেস পাবেন। এই অ্যালকোহল আর সিগারেট এগুলা খাওয়ার ফলে একটা ছেলের বা একটা মেয়ের শরীরে কেমন ইম্প্যাক্ট পড়ে? স্ট্যামিনাটা কমে যায়। প্রথমে তো বুঝতে পারবে না, প্রথমে ধরেন বন্ধু বান্ধবদের সাথে যখন আড্ডা দিচ্ছে তখন মনে করবে আমি জানি কি হয়ে গেছি, কিন্তু যখন ডে বাই ডে এটা খাওয়া শুরু করবে বডির মধ্যে ফ্যাট তৈরি হয়ে যায়, অনেকে লিভারও ধরে ফেলে। তো দেখা গেছে যে যারা এটা অভ্যাস করে ফেলে ওদের জন্য এটা অনেক খারাপ। এবং তারা তো একটা সময় দেখবেন যে অনেক যখন হেলদি হয়ে যায় তখন তারা আইসা বলে যে ভাই আমার ওজন কমাতে হবে। পরে দেখা যায় যে তারা অ্যালকোহল নিত, ভালো লাগতো, সিগারেট খেতো, রাত জাগাটা, এটাও তো অনেক খারাপ। এই ক্রিকেট প্রসঙ্গে আসে, যেহেতু আপনি ক্রিকেটের সাথে ওতপ্রোতভাবে জড়িত, আপনি বাংলাদেশের প্লেয়ারদেরকে ট্রেন করেন, এটা অফিসিয়ালি নন অফিসিয়াল? এটা ভাই পার্সোনাল ভাবে, মানে অ্যাজ আ পার্সোনাল ট্রেনার, পার্সোনাল, নট আন্ডার বিসিবি? না, নট দ্যাট। সো বিসিবি যদি আপনাকে রিক্রুট করতে চায় এজ এ ফিটনেস কোচ হিসেবে, তবে বিসিবি ধরেন এক হলো আমি তো এই জিমের পার্টনার, জিমে তো অনেক লোককে পার্সোনাল ট্রেনিং করে, আবার নর্মালও ট্রেনিং করে। তো দেখা গেছে যে সারাদিন তো আমি জিমে ব্যস্ত থাকি, এর মধ্যে দিয়ে ওনারা আসছেন। তো বিসিবি কিন্তু অনেক বাংলাদেশ কন্ট্রোল বোর্ডের কিন্তু আওতায় কিন্তু 4-5 জন অনেক নাম করা হাই প্রোফাইল ট্রেনার আছে। ফরেনার কোন বিদেশি কোচ ছাড়া বাংলাদেশি কোচ নেই? আসলে বাংলাদেশের কোচ তারা তো তাদের যে লেভেলটা, তারা তো ধরেন যে কোনো সেক্টরে অনেক হাই প্রোফাইল কোচ, এবং তাদের আমাদের দেশি টাকায় স্যালারি ধরেন অনেক টাকা স্যালারি, যেটা আমাদের বাংলাদেশের ওদের যে এডুকেশন যে ব্যাকগ্রাউন্ড অনেক হাই, এটা ধরেন অলমোস্ট পিএইচডি করার মতো। ঠিক আছে, তো ওরা কিন্তু একটা ক্রিকেটারকে তৈরি করার জন্য এত হাইলি কোয়ালিফাইড কোচ দরকার না। যদি আমাদের ভালো একজন লোকাল কোচ হয় যে একজন স্পোর্টস প্লেয়ারকে ইন অ্যান্ড আউট বুঝবে, তার দ্বারাও সম্ভব। এটা তার তো প্রাতিষ্ঠানিক জ্ঞান থাকতে হবে। মানে ধরেন আপনার পৃথিবীর মধ্যে ধরেন এখন স্ট্রেংথ ট্রেনিং, প্লায়োমেট্রিক, আইসোমেট্রিক, তারপরে ধরেন ব্যালেন্স, এই কাজগুলো প্লেয়ারদের হয়। তো এই কাজগুলো সম্পর্কে আপনার অফিসিয়ালি আপনার ধারণা থাকতে হবে। তো আপনি ধরেন ট্রেনার হয়েছেন, আপনার বডি ভালো, আপনি একটা স্পোর্টস প্লেয়ারকে ট্রেনিং করাতে পারবেন না। আপনি বুঝতে হবে তাকে দেখে, তাকে মেজারমেন্ট করে, তার খাওয়া দাওয়ার ডায়েট চার্ট নিয়ে যে তার কোন জায়গাটা উইক, তার প্রবলেমটাকে তার মুখ থেকে আপনার শুনতে হবে, তারপর ওইটা নিয়ে আপনার কাজ করতে হবে। বাংলাদেশে কি এমন কোনো ফিটনেস ট্রেনার নাই যে বাংলাদেশের স্পোর্টস ক্রিকেটারদেরকে ট্রেন করাতে পারে? বাংলাদেশে এমন কোনো ওই যে আপনাদের আগে বললাম যে আমাদের বেসিক্যালি যারা ট্রেনার ওরা তো দাদা ভাই বডি বিল্ডার, হ্যাঁ, তারা তো স্পোর্টস নিয়ে কাজ করেনি। আর যারা বিসিবির আন্ডারে আছে এরা তো বাইরের থেকে আসছে আমাদের বাংলাদেশ টিমকে ট্রেনিং করানোর জন্য। তারা কিন্তু এমন না যে ধরেন তারা কোনো জিমের ট্রেনার ছিল, তারা কিন্তু কোনো ধরেন একাডেমিক ট্রেনার, যেমন ধরেন বার্সেলোনা থেকে কোনো ট্রেনার আসছে বা আমেরিকার রাগবি টিমের কোনো ট্রেনার আসছে, হ্যাঁ। তো আইসা আমাদেরকে খুব তাড়াতাড়ি কিভাবে ফিট করানো যায়, তো এটা কিন্তু আমাদের লাগবে কিন্তু আন্ডার লেভেল থেকে। কিন্তু
ধর 9-10 থেকে লাগবে। যেমন একটা ছেলে আছে, স্ট্রনি ছিল, আন্ডার-19 এর ট্রেনার। উনি কিন্তু দাদা ভাই ম্যারাথনেরও খুব ভালো প্লেয়ার, কিন্তু 3 ঘন্টায় 42 কিলো শেষ করে। হ্যাঁ, তো দেখা গেছে ওরা ওরা জানে যে স্পোর্টসটা কি জিনিস, অ্যাথলেট কিভাবে তৈরি হয়। তো আমাদের যদি ধরেন একবার নিচু লেভেল থেকে, মানে ক্লাস 8-9-10 ওই জায়গার থেকে আমাদের ট্রেনিং ফ্যাসিলিটিটা থাকে, তাহলে একটা ছেলে যখন ন্যাশনাল টিমে ঢুকবে তখন তার বয়স 20, সে কিন্তু ওয়ার্ল্ড ক্লাস ফিট থাকবে তখন। আর এটা কিন্তু ছোটবেলা থেকেই তৈরি করে আসবে, ঢুকে দিতে হবে আপনাকে ইনজেকশনের মতো, যে তুমি একটা সময় কিন্তু বাংলাদেশ টিমে রিপ্রেজেন্ট করবে, তুমি এভাবে চলাফেরা করো। যেমন যেটা অস্ট্রেলিয়াতে হয়, ইন্ডিয়াতে হয়। আপনি ইন্ডিয়ান টিমের আজ থেকে 10 বছর আগে ওদের ফিটনেস দেখেন। আচ্ছা, ফিটনেস নিয়ে কথা যেতে হচ্ছে, ইন্ডিয়ান টিমের একটা কোয়েশ্চেন আমার মনের মধ্যে ছিল। ইন্ডিয়ার ফিটনেস সেট করেছে আমরা বলতে পারি বিরাট কোহলি। ওকে দেখে অনেক ইয়াংস্টার আপনার ইন্সপায়ার হয়েছে, আর বিরাট কোহলিকে আপনার আইডল মনে করে। তো বিরাট কোহলিকে যদি আমরা ইন্ডিয়ান টিমের বেঞ্চমার্ক ধরি, বাংলাদেশ টিমে বিরাট কোহলির মতন বেঞ্চমার্ক করা প্লেয়ার কে আছে এখন দাদা ভাই? রাইট নাও তাসকিন। বিরাট কোহলি লেভেলের ফিটনেস বিরাট মানে আমাদের দেশি তুলনায় দাদা ভাই অনেক হার্ড ওয়ার্ক করে। একটা ছেলে করা আর ওর লেভেলের ফিটনেস পৌঁছানো আলাদা। দাদা ভাই মেন হলো আপনার তো সবকিছু দেখতে হবে। যেমন ধরেন খাবার, যে ছেলে একটা সময় বিরিয়ানি খাইতো, খিচুড়ি খাইতো, কিছু হইলেই ধরেন ফাস্টফুড খেয়ে ফেলতো, সে ছেলে আজকে 2-3 বছর ধরে এগুলো খায় না, একটা ডিসিপ্লিনের মধ্যে দিয়ে যাচ্ছে। দাদা ভাই মানে ন্যাশনাল ন্যাশনাল টিম নিয়ে খেলা আর রেগুলার পারফরমেন্স করে, এটা তো অনেক টাফ। যেমন ধরেন ও যে রেগুলেশনটা করেছে, যেমন রেগুলার এক্সারসাইজ করা, বোলিং ব্যাটিং তো আছেই, ব্যাটিং ওই ইদানিং ভালো করতেছে একটু একটু করে, তারপর ফিল্ডিংটা আগের চেয়ে ভালো হয়েছে। এত বেশি ইনজুরিতে পড়ে কেন? তারপর পেস বলার তো জোরে বল করতে হয়, তো হয়তো কোনো কারণে লেগেছে। যেমন লাস্টে যে জিনিসটা হলো, যে একটা বল সেভ করতে গিয়ে আমাদের যে একটা মাসেল আছে অ্যাবডোমেনের, অবলিগের মধ্যে একটু খাইছে। তো ধরো এটা 1 বা 2 উইক লাগবে, ঠিক হয়ে যাবে। আর ও ও ধরেন ঠিক হয়ে গেলে বাংলাদেশ টিমের জন্য অনেক বড়, অনেক ভালো, কারণ আমাদের প্রথম ব্রেক থ্রুটা ও দেয়। বলা যায় যে লাইক তাসকিন হলো এখনকার বাংলাদেশ ক্রিকেট টিমের সবচেয়ে হাই ফিট প্লেয়ার বলা যায়। আচ্ছা, আমরা একটু এবার অন্য প্রসঙ্গে আসি। একটা ক্রিকেট প্লেয়ারের ডায়েট প্ল্যান যদি আমরা তৈরি করি, তার মধ্যে কি থাকা উচিত? তার মধ্যে কি থাকা উচিত দাদা ভাই? মর্নিং এ ধরেন ব্রাউন ব্রেড এর সাথে 2টো ডিম থাকবে, তারপরে ভেজিটেবল থাকবে, ফ্রুটস থাকবে। আপনি 11টা-12টার দিকে একটা আপেল, একটা কলা। তারপর দুপুরবেলা ব্রাউন রাইস এর সাথে চিকেন, সুন্দর একটা ভেজিটেবল থাকবে, একটু ডাল থাকলো। বিকেলে অ্যালমন্ড বা যে কোনো বাদাম থাকলো 100 গ্রাম বা 150 গ্রাম। আবার এক্সারসাইজ যদি করে, এক্সারসাইজের সময় এক্সট্রা প্রোটিন, মাসেল রিকভারির জন্য বিসিডাব্লিউ, রাতে আবার চিকেন আর ফিশ আর সালাদ, আর শোয়ার আগে লাস্টে হলো ইয়োগার্ট। আচ্ছা আচ্ছা, এই যে আপনি যে বেসিটা বলে বা প্রি ওয়ার্কআউট বললাম, এই জিনিস সম্বন্ধে অনেকে ক্লিয়ার না। একটা জিনিসের নাম মোটামুটি ফিটনেস ইন্ডাস্ট্রিতে রেগুলেশনই, একটা হলো প্রি ওয়ার্কআউট, একটা হলো আপনার ইন্ট্রা ওয়ার্কআউট বা বিসিটা বলে যেটা বলে, একটা বলে প্রোটিন। বাট প্রোটিনের মধ্যে নাকি আবার অনেক ক্লাসিফিকেশন আছে, যেমন কনসেন্ট্রেটেড, আইসোলেটেড। আমরা প্রথম থেকে যাই, প্রি ওয়ার্কআউট থেকে যাই। আইসোলেট হলো আপনার বডিতে তাড়াতাড়ি নিয়ে নেবে, বডি তাড়াতাড়ি নিয়ে নেয়, আইসোলেট করাই থাকে প্রোটিনটা। বডিতে নেওয়ার জন্য, তাড়াতাড়ি নেওয়ার জন্য ভালো, এগুলি প্লেয়ারে বেশি নেয়। আর প্লেয়ারে যেটা নেই ওটার মধ্যে সুগার থাকে না, সুগারটা একটু কম থাকে। সুগার আপনি মধুর থেকেও নিতে পারেন। কাঁচা হওয়া চিনিটা খাওয়া খারাপ, আপনাকে ওজন বেড়ে ফেলে। আর দেখা গেছে প্লেয়ারদের মুভমেন্ট করতে হয় বেশি, তো এই জন্য আর কি ওদের ডায়েটটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, আপনার প্রি ওয়ার্কআউট ধরেন অনেক সময় আপনি মাঠে প্র্যাকটিস হলো, তারপরে রানিং টানিং সবকিছু হলো, এরপরে এসে আপনি জিম করতে হবে, তখনই প্রি ওয়ার্কআউটটা দরকার। প্রি ওয়ার্কআউট যে সবসময় দরকার তা না, মানে একটু এনার্জির জন্য আর কি, 1-1.5 ঘন্টা যাতে আপনি এনার্জিটা একটু বেশি। আর বিসিটা আপনাদের মাসেল, আমাদের যে কোনো আপনি যখন ট্রেনিং করবেন, আমাদের টিস্যু গুলা আমাদের ছেড়ে সব ডেইলি আপনি যখন এক্সারসাইজ করবেন, ওইটা রিকভারি করার জন্য আমরা বিসিটা বলে ট্রেনিং। অ্যামিনো অ্যাসিড। আর নরমালি প্রোটিনের কাজটা হলো মাসেলকে গ্রো করা, মাসেলের খাবার আর কি প্রোটিন। আপনি যখন এক্সারসাইজটা শেষ, তখন দেন 20 মিনিটের মধ্যে আপনি প্রোটিনটা খেতে হবে। তাহলে যে আমার ট্রেনিং দ্য ওয়ার্কআউট, যে আমার বডিটা আপনার ভাঙলো, এটাকে প্রোটিনটা গড়বে। আমরা দেখি যারা আপনার এই বডি বিল্ডিং ফেডারেশন পরিচালনা করে, তাদেরকে নিয়ে যারা প্রফেশনাল বডি বিল্ডার্স বাংলাদেশে, তারা হ্যাপি নেই। অনেক
অনিয়ম, অনেক দুর্নীতির অভিযোগ করে। তো আমাদের যে বডি বিল্ডিং ফেডারেশনের যে মিসম্যানেজমেন্টটা হচ্ছে, হওয়ার পিছনে কারণ কি, এটা কিভাবে স্টপ করা যায়? মেন হলো আপনি মানে যখন কোন স্পোর্টস এর মধ্যে, এটা যে কোনো স্পোর্টস হোক, দলীয়করণ থাকবে। যেমন আপনার 4টা ছেলে খেলবে, আমার 4জন ছেলে খেলবে, ওনার 4জন ছেলে খেলবে, হ্যাঁ, তখনই কিন্তু এই দলীয়করণটা এসে পড়ে কি আমার ছেলেরাও হারিয়ে দিল। তো যারা যারা যাদেরকে ধরেন আপনি বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনে রাখবেন, এদের কোনো প্লেয়ার থাকতে পারবে না। তাই ধরেন ওই ওই সেক্টরটা ডেভেলপ করবে। যখনই আপনি যখন চেয়ারে বসছেন বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনে, যখনই আমার ধরেন জিম আছে, আমার এই জিমের থেকে 2টা ছেলে অংশগ্রহণ করবে, আমি আপনার কানে গিয়ে বলে দিলাম ভাই একটু দেখেন তো, তোর সাথে আমার ভালো খায়, ব্যাপারটা একটু দেখেন। তো আরেকটা ছেলে যে নাকি ওর থেকে ভালো, ওকে কিন্তু আপনি হারিয়ে দিলেন, তখনই তো ওর সাথে আমরা ইনজাস্টিস করলাম। তখনই আস্তে আস্তে এই দুর্নীতিটা শুরু হয়ে যায়। এরকম হয়েছে যেমন আমাদের বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশন, আমরা একটা কম্পিটিশন দেখতেছি, আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর থেকে 2টা প্লেয়ার আসছে, সেনাবাহিনীর প্লেয়ার খেলতেছে, ওদের চেয়ে ভালো নর্মাল যারা পার্টিসিপেট করছে ওরা, সেনাবাহিনীর লোককে জিতিয়ে দিবে। মানে আমরা চোখে দেখলাম, যে বললাম যে এটা কি, তুমি যদি পার্সিয়ালিটি করবা তো তুমি আগেই বলে দাও ইয়েকে, ফেডারেশনকে, তোমাকে আগেই মেডেলটা দিয়ে দে। তুমি প্রথমেই সবাই লোককে দেখাইতেছো যে ও বাংলাদেশ সেনাবাহিনী দেখে ওকে আমি মেডেলটা দিয়ে দিলাম, ওই ছেলেটাকে তুমি নিলা কেন? তো আপনার মধ্যে আগে এই অনেস্টিটা থাকতে হবে যে আমি ফেডারেশনের মেন, আমার কাছে বাংলাদেশ সেনাবাহিনী যেমন একটা নর্মাল লোকের, বাংলাদেশ সেনাবাহিনী থেকে তো এক্সট্রা বেনিফিট মিস্টার অলিম্পিকে যায়নি। বাংলাদেশ সেনাবাহিনীর লোকদের নর্মাল যারা ছেলে আছে বডি বিল্ডার, তারা গিয়ে ট্রেনিং করায়। হ্যাঁ, তো আপনি ওদের একটা ছেলে আসছে, তার একটা লোক ফোন দিছে দেখে সে জিতে যাবে? তো এটা তো অন্যায়। এই জিনিসগুলো দেখছি আস্তে আস্তে একটা বড় আকারে ধারণ করছে। দেন আজকে এইরকম একটা ঘটনা ঘটলো, দেখলেন যে একটা জাজমেন্ট, সে তার পার্টিসিপেটকে এইভাবে কথা বলা ঠিক না। আপনি হারতেই পারেন, আপনি খেলতে আসছেন, আপনি হেরে গেছেন, এর মানে আপনি তাকে অপমান করবেন যে নাম স্টেজ থেকে নেমে যা। সবারই একটা সম্মান আছে দিন শেষে। আর যে লোকটা দাদাভাই আজকে ঝাড়ু দিতেছে, সে হয়তো পড়াশোনা করেনি, এই জন্য সে ঝাড়ু দিতেছে, বাট সে যদি আজকে ক্লিন না করে, আপনার বাসাটাকে ক্লিন করে, সেও তো একটা সম্মানিত লোক, আল্লাহরই সৃষ্টি। তো আমরা সবার সাথে একটু ভালো বিহেভ করি। দিন শেষে দাদাভাই, এটা একটা স্পোর্টস, এটার মধ্যে ভালো লোক থাকবে, খারাপ লোক 2-1টা থাকলে এটা আপনাকে শেষ করে দিবে। ভালো প্লেয়ার তখনই উঠে আসবে যখন ফেয়ার জাজমেন্ট হবে। আমরা যখন দেখি ইউএসএ বা কানাডা বা অস্ট্রেলিয়াতে, ওই দেশে আপনার জিমে যাওয়া বা জিম করা এটা অলমোস্ট একটা কালচারই। প্রত্যেকটা ছেলে বা মেয়ে যখন আপনার 12-13 বছর বয়স হয়, তো আপনার দেখা যাচ্ছে জিমে যাওয়া শুরু করেছে। তো আমার মনে হয় যে আপনার কিছু ওইসব কান্ট্রি বাংলাদেশের তুলনায় অনেক রিচ, ওই জন্য ওরা কি জিমের অ্যাক্সেসটা অনেক আগে পায়, নাকি বাংলাদেশের লোকজন অনেক রিচ ফুড খায় বলে ওরা অসচেতন, যেতে চায় না? দাদা মেন হয়েছে ওদের ফিটনেস এর কালচারটা অনেক আগে। যদি আপনি দেখেন ওদের মুভির থেকে শুরু করে ওদের যে কোনো স্পোর্টসে আপনি দেখবেন ওরা নর্মাল ম্যারাথন করতে পছন্দ করে। নর্মাল লোক যে ম্যারাথনের যে ওদের স্পিড দৌড়ে, আমাদের যারা প্রফেশনাল লেভেলে দৌড়ে তারা পারবেন। ওদের স্কুলে বাস্কেটবল থাকে, ভলিবল থাকে, তারপরে অনেক স্পোর্টস এর ফ্যাসিলিটি থাকে, আমাদের যেমন এটা নেই। তো দেখা গেছে কি ওরা জানে যে জীবনে সুন্দর থাকতে গেলে ফিটনেসটা কতটুকু ইম্পর্টেন্ট। আর আমরা মনে করি কি বিউটি পার্লারে গেলে আমাদের তো মেকআপ ম্যান আছে, আমাদের গালের মধ্যে একটা ভাঁজ ফালিয়ে দিয়ে আমরা সুন্দর মতন গেলে গিয়ে কি দরকার এত খাটা। কিন্তু ওরা আসলে উপভোগ করে জীবনটা, যে এটা কত সুন্দর। যেমন ধরেন একটা মানুষ আপনি 40 পর্যন্ত আপনি ফিট থাকতে পারবেন, কিন্তু একটা মানুষ যদি এক্সারসাইজ করে আপনি 60 বছর বয়স আপনি বুঝতে পারবেন না যে এই লোকটা 60 বছর বয়স। তো এটা 70 বছরের একটা মহিলা বা 80 বছরের একটা মহিলা দাদা ভাই 42 কিলো ম্যারাথন দেয়, সে 4 ঘন্টা একটা না দৌড়ায়, 4 ঘন্টা, তাও তার বয়স 80। আর আমাদের দেশে 80 মানেই হলো আপনি এই যে আল্লাহর পথে গেছেন গায়ে 1 পা দিয়ে রাখছেন, যে 80 মানে আসতেছে শেষ আর কি, অলরেডি চলে যাবে। আর ওরা ওই সময় লাইফটা এনজয় করে। তো এই জন্যই বললাম আপনাকে যে স্পোর্টস বলেন আর ফিটনেস বলেন, এটা যে একটা মানুষের লাইফে কত ইম্পর্টেন্ট। একটা মানুষ যখন শরীরটা হারিয়ে ফেলে, ধরেন তার শরীরের মধ্যে ধরেন কিডনি চলে গেছে বা লিভার চলে গেছে বা ক্যান্সার হয়েছে, তখন ও বুঝে যে
স্পোর্টস জিনিসটা কি বা ফিটনেস জিনিসটা কি, যেমন আমাদের সদ্যীয় একজন রাইটার ছিলেন আমাদের নাম করা দেশের হুমায়ুন আহমেদ। তো উনি ধরেন কখনো এক্সারসাইজ করেনি, উনি তো আমাদের নাম করা রাইটার ছিল। তো উনাকে যখন 7টা কেমো দিছে এরপরে আর কেমো নিতে পারে বিকজ অফ উনার মাসেল নেই শরীরের মধ্যে। তো আপনার শরীরে যদি মাসেল থাকে, যেমন যুবরাজ সিংকে দেখেন, ওকে কিন্তু 14টা কেমো দিচ্ছে, কেমো দেওয়ার পরে কিন্তু সে এসে কিন্তু আবার ক্রিকেটে ব্যাক করছে কিন্তু। তো ওই হলো যে একটা শরীরে যখন আপনার মাসেল থাকবে, যেমন আপনার শরীরে যে বড় বড় আর্মস গুলা, আপনি তো অনেকদিন ধরে ওয়ার্কআউট করেন, আল্লাহ মাফ করুক, আপনি যদি কখনো কোনো কিছু হয় আপনি কিন্তু সার্ভাইভ করে আসতে পারবেন, কিন্তু একটা নর্মাল লোক কিন্তু পারবে না। যেমন আপনার এই ক্যামেরার পিছনে যে লোকটা আছে, ওনার হইলে উনি পারবে না, কারণ ওনার শরীরে কোনো মাসেল নেই। তো এটা বুঝতে হলেও কিন্তু আপনার ফিটনেসটা অনেক ইম্পর্টেন্ট। না, ফিটনেস ভাই আসলে ইম্পর্টেন্ট। ফিটনেস ছাড়া আমার মনে হয় না একটা স্পোর্টস প্লেয়ার বলেন, একটা ইভেন নর্মাল লোকও বেশি দিন সাস্টেন করতে পারবে, কোনো না কোনো রোগ শোকে ও একদম পুরো ঢুকেই যাবে। একটা জিমে ইদানিং দেখা যাচ্ছে একটা ট্রেন্ড ইগো লিফটিং। দাদা এটা হয়তো ধরেন জিমে এমন হয় যে মানুষকে একটু দেখানোর জন্য, ধরেন একটা ছেলে 20 কেজি দিয়ে মারতেছে, 20 সে 40 মানে 2টা 20 লাগেছে, হেঁটে গেল একটু দেখানোর জন্য। তো দেখেছে নিজের লাইফটা ক্ষতি করে ফেলতেছে। একটা লোক আমাদের এই জায়গা, তার নাম হলো সেই বিকে রাত্রে আসতো, তার হাটে রিং পড়ানো। তা ডাক্তার বলছে তাকে একটু এক্সারসাইজ করতে। তো এক্সারসাইজ করতে করতে তিনি এমন লেভেলে চলে গেছে, সে আরেকটা স্ট্রোক করতে যাবে। মানে তাকে বারবার ডেলি রিমাইন্ড করতেন যে ভাইয়া এগুলো ঠিক না, তো ভাই আমার কিছু হবে না। তো দাদা ভাই দিন শেষে কিন্তু শরীর বয়স কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট। তার 50 ক্রস করছে, 54 নাকি 55 ছিল, সেই জায়গায় আরেকটা করছে। তো এই জন্য বললাম যে যারাই জিমের ট্রেনার আছে, প্লিজ তাদের কাছে একটু শুনে এক্সারসাইজ করো। কারণ অনেকে একটু ওয়েট তুলতে পারলে মনে করে কি যে আমি অনেক কিছু হয়ে গেছি, যে না, আপনাকে রেগুলার এই জিনিসটা করতে হবে। তো আপনি একদিন করলেন, বাই চান্স কিছু একটা হয়ে গেল, এরপর আপনি কি করবেন? এক্সারসাইজটা এমন ভাবে করেন যাতে সারা জীবন আমার বডিটা সুন্দর থাকে, আমি যাতে সারা জীবন ট্রেনিং করতে পারি, নেওয়া সম্ভব ততটুকুই দেওয়া উচিত, ইনজুরি না করে নিজে। আচ্ছা, এবার একটু আমরা ডিফারেন্ট একটা সেগমেন্টে আসবো। এই সেগমেন্টটা হলো ইয়েস নো, মানে শর্ট। আমি কোয়েশ্চেন করবো, আপনার কাজ হলো শুধু ইয়েস বা নো তে অ্যান্সার দেওয়া। ওকে, ঠিক আছে? অনেকে জিমে আসে শো অফ করতে রাদার দ্যান অ্যাকচুয়াল বডি বিল্ডিং করতে। ইয়েস অর নো? ইয়েস। মাসেল বিল্ড আপ করতে হলে নর্মাল খাবার থেকে প্রোটিন নেওয়ার পাশাপাশি প্রোটিন সাপ্লিমেন্ট বা প্রোটিন পাউডার খাওয়া উচিত, আদারওয়াইজ মাসেল গ্রোথ বা ডেভেলপমেন্ট কম হবে। ইয়েস অর নো? ইয়েস ইয়েস। বাংলাদেশে যারা প্রফেশনাল বডি বিল্ডার্স তারা কম বেশি স্টেরয়েড গ্রহণ করে। ইয়েস, সবাই গ্রহণ করে। রেগুলার জিম এক্সারসাইজ করলে কি টেস্টোস্টেরন লেভেল হাই হয়? ইয়েস অর নো? মিডিয়াম ভালো থাকে। আচ্ছা, হাই না, ভালো থাকে। যাদের বয়স ধরেন 20 থেকে 25 থেকে 30, এদের হাই থাকে। 30 পরে, মানে 35 এর পরে ওই লেভেলটা একটু কমতে থাকে, কমতে থাকে। হ্যাঁ, আচ্ছা, স্টেরয়েড গ্রহণ করলে টেস্টোস্টেরন লেভেল কমে যায়। ইয়েস ইয়েস। আমাদের দেশে জিমে এসে এক্সারসাইজ করা এখনো শৌখিনতা। ইয়েস অর নো? ইয়েস। আমাদের দেশের বডি বিল্ডাররা যদি ভালো স্পন্সর পায় বা ভালো ট্রেনিং বা ফ্যাসিলিটিস সব ধরনের সুযোগ সুবিধা পায়, তারা মিস্টার অলিম্পিয়া লেভেলে গিয়ে অলিম্পিয়া জেতার মতন ক্ষমতা রাখে। ইয়েস বা নো? আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করবো, আপনি এটা বলবেন কারণ কি। ফর এক্সাম্পল, ধরেন অনেকে মনে করে যে আমি জিমে যাবো কালকে, তো যাওয়ার আগে আমাকে প্রি ওয়ার্কআউট খেতেই হবে এক্সক্লুব, আদারওয়াইজ আমি বডিতে এনার্জি পাবো না, ঠিক মতন জিম করতে পারবো না। এটা কি ঠিক? কারণ কি? এটা আসলে দাদা ভাই মেন হলো প্রি ওয়ার্কআউটটা কি করে, প্রি ওয়ার্কআউটের মধ্যে ক্যাফেইন থাকে। তো ক্যাফেইন আপনি যদি নেন, আপনার 1.5 ঘন্টা 2 ঘন্টা এনার্জি থাকবে ভালো, ওই জন্য প্রি ওয়ার্কআউটটা নেয়। BCAA কি কাজ করে? BCAA এর কাজটা হলো আপনাকে মাসেল রিপেয়ার করা আর কি। মানে অ্যামিনো অ্যাসিড থাকে এটার মধ্যে, এটা খেলে আমাদের যে টিস্যু গুলা ছিঁড়ে যায় ওটা রিকভারি করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধরেন একজন ইন্টারমিডিয়েট ব্যক্তি যে রেগুলার জিম করে ফিট থাকার জন্য তার ডেইলি কত গ্রাম প্রোটিন খাওয়া উচিত? ইন্টারমিডিয়েট, হি ইজ নট কম্পিটিং ফর বডি বিল্ডিং কম্পিটিশন। ধরেন আপনার বডিতে আপনার ধরেন বডি 60 কেজি, তো আপনার লাগবে 60-120 গ্রাম প্রোটিন, মানে 60 কেজি ইন্টু 2, যতটুকু হবে অতটুকু প্রোটিন। আচ্ছা, আর ফিমেলদের লাগবে হলো তার বডি যতটুকু ওয়েট ওটা 70%। 70%। আচ্ছা, ফিমেল একটু কম থাকতে হবে না? আচ্ছা, লং টার্মে যদি কেউ স্টেরয়েড নেয়
তার তো সেক্সুয়াল লাইফে প্রবলেম হবে, তার নিয়ে কিডনিতে প্রবলেম হবে, একটা সময় গিয়ে বডি ঝুলে যাবে, এনার্জি পাবে না, সো দেখতে বাল্ক হয়ে যাবে। So এইসব কারণের ফলে ওদের তো হার্ট ডিজিজ হতে পারে বা হার্ট অ্যাটাক হতে পারে না, লিভার নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা, অনেক বড় আপনি মানে আপনার জীবনটা নিয়ে আপনি খেলতেছেন, এই জিনিসটা হলে এমন। এখন হয়তো শরীরের রক্ত গরম, আপনি বুঝতে পারতেছেন না কিছু, যখনই ছেড়ে দিবেন আপনি জাস্ট, আমাদের আশেপাশের দেশগুলোতে অনেক বড় বড় বডি বিল্ডার মারাও গেছে, এক্সারসাইজ করতে গিয়ে মারা গেছে স্টেরয়েডের কারণে। আচ্ছা, ধরেন অনেকে জিমে আসে আপনার নর্মাল বডি ফিটনেস মেনটেন করবে, আর ওর সাথে ইয়াং লাগে নিজেকে বয়সের তুলনায়, স্টেরয়েড লাগে না, এটা আপনি এটা দরকার না, আমি স্টেরয়েড বাদলাম। আপনি উইকে 4-5 ডেজ এক্সারসাইজ করলেন, খাবারের রুটিনটা একটু ঠিক করলেন, একটু প্রোটিন রাখলেন, একটু এক্সারসাইজের পরে একটা ভালো ব্র্যান্ডের প্রোটিন রাখলেন যেটা অথেন্টিক, আর এর সাথে একটু চিকেন খেতে হবে, একটু এগ, একটু মিল, তাইলেই হবে। এগুলো খায়, আবার দেখি যে সিগারেটও খায়, অ্যালকোহলও খায়। হ্যাঁ, মানে এটাই তো, তাহলে তো লাভ হচ্ছে না। মানে আপনি স্টেরয়েড নিচ্ছেন, আপনি বিরিয়ানি খাচ্ছেন, আপনি প্রোটিন খাচ্ছেন, আবার আপনি অ্যালকোহলও নিচ্ছেন, মানে না, এরপরে আপনি একটা সময় ঠাস করে ফুটে যাচ্ছেন। এই হচ্ছে নিজেকে যদি বয়সের তুলনায় ইয়াং রাখতে চায় কেউ, তার জিমে আসার পাশাপাশি, আচ্ছা জিমে কি আসতেই হবে, ও কি মানে বাইরে আউটডোর অ্যাক্টিভিটিস করেও কি নিজেকে ফিট রাখতে পারবে? জিমে আসলে আপনি, মানে আমি জিমেই যে আসতে হবে তা না, আপনি যদি এক্সারসাইজের ধরনটা জানেন, আপনি বাসায় বসে ট্রেনিং করা যায়। আপনি একটু সপ্তাহে যদি 3 দিন রান করেন, ধরেন 30 মিনিট করে, তাহলেও কিন্তু আপনি ফিট থাকতে পারবেন। তো নিজেকে ইয়াং যদি রাখতে চান, তাহলে কিন্তু আপনাকে কিন্তু খাদ্যাভ্যাস ঠিক করতে হবে, মেইনলি ফুড। আপনি যদি বিরিয়ানি খান, পেট ভরে রাত্রে ভাত খান, আবার মদও খান, তারপর যদি চান আপনি হেলদি লাইফ নিন, এটা সম্ভব না। অনেকে চায়। আপনি দেখবেন আমাদের দেশে যারা টপ লেভেলের রিচ ম্যান আছে, বড় বড় বিজনেসম্যান, এদের একজনের স্বাস্থ্য ভালো না, বিকজ তারা লেট নাইটে ঘুমাইতে যায়, তারা অ্যালকোহল নেয়, তারা বাজে, মানে তারা বাসার মধ্যে কিন্তু সব খাবারই আছে, তারা লাইক করে বাজে খাবার। সবচেয়ে বড় কথা হলো বড় বড় জিমের মেম্বারশিপ আছে, ইভেন তাদের জিমও ছিল ঢাকাটাই তাদের, হ্যাঁ, তারও এক্সারসাইজ করে। আপনি কি বলবেন, টাকা পয়সা কামানোর পেছনে ছুটতেছে, বাট তাদের যে জিনিসটা তাদেরকে ঠিক রাখবে, তাদেরকে বাঁচিয়ে রাখবে, ওই জিনিসটাই তারা করতেছে না। লাভ কি? মানে ধনী হয়ে তো ফকির, যখনই কোনো ডিজিজ হবে আপনি বাঁচাতে পারবেন না তো নিজেকে, ও তো ফকির। নিজেকে বাঁচানোর, যমুনা যে ইয়েটা ছিল, এটার যে ওনার ছিল, উনি তো যখন আর কি ওনার কোভিড হইলো, কোভিড নাকি কি জানি হইলো, কোভিডের সময়, তখন উনি ডক্টরকে বলতেছিল তোমাদেরকে যা লাগে আমি তাই দিব, আমাকে বাঁচাবে, কিন্তু কেউ কিন্তু বাঁচাতে পারে, কারণ তার ইমিউনিটি সিস্টেম এত খারাপ ছিল, সে কিন্তু চলে গেল। তো দিন শেষে কিন্তু আপনাকে টাকাটা ইম্পর্টেন্ট না, আপনি একটু এক্সারসাইজ করেন যাতে আপনার হার্টটা ঠিক থাকে। জীবনে বাঁচতে লাগবে, এত টাকা দরকার আছে না। তবে ভাই মেন হলো, আপনার কাছে যদি 10 কোটি টাকা থাকে, ওটি তো আপনি খেয়ে যেতে পারবেন না। সবাই চায় আরো খাওয়ানো, এটা একটা চোখের একটা নিশান। দিন শেষে সেও ভোগ করতে পারে না, তার বাচ্চাগুলো অমানুষ হয়, আজে বাজে জায়গায় টাকা টোকা নষ্ট করে, একটা সময় তারও শেষ হয়ে যায়, কলাপস করে। মানুষ তো হয় না বল। আজকে মুকেশ আম্বানির এত টাকা আছে, এত টাকা খরচ করে অনুষ্ঠান করবো, আপনি কি দেখছেন অনুষ্ঠানটা কি অনেক সুন্দর হয়েছে, পুরো সেলিব্রিটি একটা অনুষ্ঠান, কিন্তু তার ছেলেটা হয়তো আনফিট, যে ছেলেটাকে বিয়ে দিল, একটা মোটা একটা ছেলে, যে কোনো সময় সে মারা যাবে। সে যদি ওই টাকাটা, এই যে যুদ্ধ হইতেছে, যে ইসরায়েল না কোন দেশে জানি যুদ্ধ হইতেছে, যদি ওই জায়গায় টাকাটা ডোনেট করে দিতেন, কত হাজার হাজার বাচ্চাগুলো বেঁচে যেত, পরিবার বেঁচে যেত। আপনি কি করলেন, আপনি সেলিব্রিটিদের আনলেন, আমেরিকা থেকে সিঙ্গার এনে নাচাইলেন, দিন শেষে ফুটাইলেন যে আপনার ছেলের এমন অনুষ্ঠান হলো, আর মানুষ খাইতে পারতেছেন, আপনি বড় শো করতেছেন, টাকা কাজে আসলো। মানুষ 2 দিন বলছে, 3 দিনের দিন ভিডিও দেখছে, 4 দিনের দিন শেষ। আপনি তো বাংলাদেশ টিমের সাথে অনেকদিন ধরে জড়িত, বাংলাদেশ টিমের সাথে জড়িত মিন্স হলো পার্সোনাল ট্রেনিং করেন। কালকে ফাইন মর্নিং এ একটা অফার আসলো বিসিবি থেকে, দেবাশিস তোমাকে আমরা হায়ার করতে চাই ফিটনেস কোচ হিসেবে, এক কথায় বলবেন দিবেন কি দিবেন না, ইয়েস অর নো? ইয়েস। আমরাও দেখতে চাই। আমি আপনাকে একটা কোয়েশ্চেন দেবো, আপনি আপনার মতামতটা জানাবেন, ঠিক আছে? সো বাংলাদেশে অনেকে জিমে আসছে কাজ তারা অবেস, অনেক মোটা, জিমে এসে আপনার বডি ঠিক করতে চায়। তো ওরা যখন আসে, ওদেরকে জিমের আদার্স লোকজন খুব ওয়েলকাম করে নেয় না,
ওদেরকে বডি শেম করে বলতে গেলে অ্যাকচুয়ালি, ওরা মোটা, বাট ওরা কিন্তু আসছে বডিটা ঠিক করতে। ঠিক করে দিন। তো এই ব্যাপারটাকে আপনি সবাই কেমন দেখেন? ওই টাইমে সবাই অ্যাপ্রিসিয়েট করা উচিত, তাকে একটু পুশ করা উচিত যে ভাইয়া তোমার হয়ে যাবে, তুমি করো। তো সবাই যখন ওদেরকে নিয়ে একটু হাসাহাসি করে, ওরা কিন্তু মোটিভেশনটা হারিয়ে ফেলে। এটা এই জিনিসটা দেখে আমাকে খুব খারাপ লাগছে, কিন্তু আমি নিজেও দেখছি যে আপনার আসছে একজন মোটা মানুষ, ওরে মানে পাত্তাই দিতেছে না, তাই দিচ্ছেন। এটা খুব খারাপ লাগে। একটা ভাই মোটা হয়েছে কি করবেন, শুকানোর জন্য হেল্প করেন। আচ্ছা ভাই, নেক্সট কোয়েশ্চেন আমার, একজন যদি প্রফেশনাল লেভেলের বডি বিল্ডার হতে চায়, তাকে মিনিমাম কত বছরের ট্রেনিং করতে হবে? যদি ও জিরো থেকে শুরু করে, একদম বিগিনার, বাট ওর এইম হলো আদি চোপান টাইপের বডি বিল্ডার হবে। তবে এটা তো আমাদের দেশে হয়নি। তো আমাদের দেশে যারা টপ লেভেলে খেলতেছে তারও ধরেন একটানা 15 বছর ধরে এক্সারসাইজ করে, 15 বছর হয়ে গেছে তাদের। একটা ছেলে যদি সিরিয়াসলি 15 বছর ধরে এক্সারসাইজ করে, তার যে গড়নটা হবে, হ্যাঁ। একটা ছেলে যদি 5 বছরের সিরিয়াস এক্সারসাইজ করে, তার কি ওই গড়নটা হবে? হবে। তার যদি ফুল ট্রিপ থাকে, তার যদি পার্সোনাল ট্রেনার থাকে, তার শুধু কাজই হলো এক্সারসাইজ করে, তাইলে হয়। একটা ছেলে একদম বিগিনার লেভেলের, বাট টার্গেট হলো ওয়ার্ল্ড লেভেলে খেলবে, সে যদি 10 বছর হার্ডকোর ট্রেনিং করে উইথ প্রপার নিউট্রিশন, ফুড, হ্যাঁ, সব সম্ভব, কিন্তু তার কিন্তু জেনেটিকটাও আগে মাথায় রাখতে হবে যে তার জেনেটিকটা ঠিক আছে নাকি। ধরেন আপনি এমন অনেক ছেলে আছে চেস্ট ভালো, অ্যাবডোমেন ভালো, তার বাইসেপটা নাই। আপনি হয়তো জেনেটিক্যালি যদি এটা ভালো না থাকে, ওটাকে কিন্তু অনেক খাটবেন, একটা জায়গা পর্যন্ত নিয়েও যাবেন না। যেমন আপনার বাইসেপ ট্রাইসেপের জেনেটিক ভালো, অনেক অনেক ছেলে আছে লিন বডি বিল্ডিং করতে চাচ্ছে, ধরেন যার ওজন হলো 50 কেজি, 50 কেজি বা 60 কেজি, সে চাচ্ছে হালি সবান হইতে, এটা কিন্তু সম্ভব না। তার ফ্রেমটা বড় থাকতে হইব, তার অ্যাবডোমেনের একটু কার্স থাকতে হবে, লেগসের পশ্চাৎটা ভালো থাকতে হবে, গ্লুজ ভালো থাকতে হবে। সে যদি চায় দেন সম্ভব। আচ্ছা আচ্ছা, মানে তার জেনেটিক সব বডিতেই হার্ড ওয়ার্ক করলে সম্ভব সম্ভব না। আচ্ছা, এই জিনিসটা আমরা বুঝলাম, এখন জিনিসটা ক্লিয়ার হয়ে গেল দর্শক আমাদের জন্য। আচ্ছা, আপনাদের নেক্সট কোয়েশ্চেন, আপনার বডিতে যেসব আমরা বডি পার্টস আমরা ট্রেন করে থাকি, এরকম মেইনলি আপনার বডি পার্টস কতগুলো থাকে আর কতবার ট্রেন করা উচিত উইকলি? উইকলি 2বার হিট করা উচিত। লেগস বলেন, চেস্ট বলেন, ব্যাক বলেন, একবার হেভি, একবার একটু 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 মিডিয়াম ওয়েট নিতে হবে, একবার একটু কম ওয়েট নিতে হবে। মানে উইকলি যে কোনো পার্ট 2বার হিট করা উচিত, তাহলে ভালো। আচ্ছা আচ্ছা, আর আপনার যদি আমি ডেজ ভাগ করে দেই, ধরেন আমি 6 দিন ওয়ার্কআউট করব, তো সবগুলো বডি পার্ট হিট করব, আপনার রুটিনটা কেমন করা উচিত? সপ্তাহে 6 দিন, মানে আপনার 5 দিন করলে বেটার। 6 দিন করলে একটু বেশি হয়ে যায়। প্রথমে হবে না কিছু, কিন্তু একটা সময় দেখা যাবে বডি খুব টায়ার্ড লাগতেছে, আপনার ইনজুরি হওয়ার পসিবিলিটি থাকে। তো ধরেন প্রথম 2 দিন আপনি প্রথম 3 দিন 2টা করে পার্ট করলেন, আর এরপরে 2 দিনে 3টা করে পার্ট করলেন এবং কম ওয়েটের এক্সারসাইজ করলেন। বাট মিল কি আছে, ধরেন আপনার চেস্টের সাথে বাইসেপ, ব্যাকের সাথে চেস্টের সাথে আপনি বাইসেপ করলেন, ব্যাকের সাথে ট্রাইসেপ করলেন, শোল্ডারের সাথে লেগস করলেন, 3 দিন চলে গেল। এরপরে আপনি চেস্ট, ব্যাক, ট্রাইসেপ, শোল্ডার, বাইসেপ, লেগস আচ্ছা কম ওয়েটে। যেদিন 3টা পার্ট করবেন ওদের মধ্যে এত হেভি ওয়েট নিতে পারবেন, একটু কম ওয়েটে করতে, তাহলে সব উইকে 2 দিন হিট করা। এই জিনিসটা অনেকের কাছে ক্লিয়ার হয়ে গেছে, বিকজ অনেকে জানে না কোন দিনে সে কোনটা করবে। আচ্ছা ভাইয়া, যারা আপনার রেগুলার জিম করে, ঠিক আছে, ধরেন 3-4 বছর জিম করলো, তারা হঠাৎ করে আপনার কাজের ব্যস্ততার কারণে রেগুলার জিম করতে পারে না, অলমোস্ট ছেড়েই দিয়েছে। সো কেউ যদি জিম ছেড়ে দেয়, সে কি মোটা হয়ে যেতে পারে? হ্যাঁ, কারণ তার তো তখন তো যে খাবারটা খাবে এতে শরীর লেগে যাবে। তখন তার উচিত ধরেন বডি ওয়েটের কিছু পুরের এক্সারসাইজ বাসায় করা যায়, এবং একটু নিয়মিত করা। যেমন এর মধ্যে বারপিস আছে, ব্যাক লাঞ্জেস, তারপর ধরেন ফ্রি স্কোয়াড, তারপর ধরেন জাম্পিং জ্যাক, মাউন্টেন ক্লাইম্ব, তারপরে ধরেন একটু হালকা রান 10-15 মিনিট। আচ্ছা, মানে জিমে না এসেও বডি মেইনটেইন করা যায় মোটা না হয়ে। মানে আপনি ডেইলি সকালে উঠে 20 মিনিট বা 30 মিনিট এই কোরের ট্রেনিং গুলো। আচ্ছা আচ্ছা, এটা একটা ভালো। এটা অনেকে মনে করে যে জিম ছেড়ে দিলে মানুষ মোটা হয়ে যাবে, ইটস নট ট্রু। কেউ যদি বাসায় বসে প্রপার আধা ঘন্টা 1 ঘন্টা এক্সারসাইজ করে, খারাপ, দে ক্যান ওয়ার্ক ইট অন। আচ্ছা, আবার নেক্সট কোয়েশ্চেন, বিভিন্ন লোক বিভিন্ন টাইপের রুটিন ফলো করে, পুশ পুল অথবা একদিনে একটা বডি পার্ট ট্রেন করে। যদি কেউ একদিন একটা বডি পার্ট অনলি ট্রেন করে, আপনার 6 দিনে 6টা করলো, একদিন অফ নিল,
তখনও কি ওকে? ওকে, আচ্ছা, সমস্যা তো নাই। না না। স্টিল হি ক্যান মেইনটেইন এ ভেরি গুড ফিজিক। আমার নেক্সট কোয়েশ্চেন হলো, অনেকে দেখা যায় 6 মাস খুবই ভালো করে জিম করে, ভালো বডি বানায়, আর তারপরে আবার হঠাৎ করে ছেড়ে দিয়ে মোটা হয়ে যায়। আপনার কি মনে হয় ল্যাক অফ মোটিভেশনটা মানুষের কেন হয়? এটা আসলে ও মানে হয়তো ব্যস্ততার জন্য হতে পারে, আবার ধরেন এই সব তো হয়ই, ধরেন ও তার ভালো লাগতেছে না বা ও এনজয় করতেছে না, তো তখন আর কি উচিত ওর একটু ওই যে একটু কার্ডিও টাইপের এক্সারসাইজ গুলো করে। আর ও তখন খাবার দিকে ঝুঁকে যায়। আর আপনি যখন রেগুলার খাওয়া দাওয়া করতেছেন বাট ওটা বার্ন করতেছেন না, তখন কিন্তু আপনি মোটা হয়ে যাবেন। তো এই জন্য আর কি সবারই উচিত যে নিয়মিত 20 মিনিট বা 30 মিনিট, একটু বেশি ট্রেনিং না, আপনি ধরেন বাসায় রেগুলার 100 পুশ আপ দিলেন বা 50টা পুশ আপ দিলেন, 50টা ফ্রি স্কোয়াট দিলেন, লেগ রাইজেস দিলেন, ক্রাঞ্চেস দিলেন, একটু অবলিগের জন্য হিল টাচ দিলেন, এনাফ। অত ট্রেনিং করা লাগে না, যে ফিট থাকতে আপনি একটু ফিট থাকবেন ডেলি হাফ এন আওয়ার। আচ্ছা, কেউ যদি রেগুলার সাপ্লিমেন্ট খায়, সাপ্লিমেন্ট ফর এক্সাম্পল প্রোটিন, এক্সারসাইজ যদি না করে সাপ্লিমেন্ট খাওয়া উচিত না, তাহলে এটা শরীরে কাজ করবে না। কেউ যদি এক্সারসাইজ করে আবার রেগুলার সাপ্লিমেন্ট খায়, তার আপনার প্রোটিনটা রেগুলার নিচ্ছে, খারাপ না, দরকার। আচ্ছা, যদিও লাইক জিমে হার্ড করে এক্সারসাইজ করা অফ করে দেয়, তার সাপ্লিমেন্ট অফ করে দেওয়া উচিত। অফ করে দেওয়া উচিত। আচ্ছা আচ্ছা, বাট যতদিন তাহলে পর্যন্ত তো ও মোটা হয়ে যাবে। যতদিন পর্যন্ত রেগুলার এক্সারসাইজ করবে তার নিলে সমস্যা নেই। না। 6 মাস পরে বা 1 বছর পরে যে অফ করতে হবে এমন কোনো নিয়ম না না। না, অ্যাজ লং এজ সাপ্লিমেন্ট হলো এরকম, আপনাকে 1 বছরের জন্য আপনাকে 10 মাস নিলেন, 2 মাস একটু গ্যাপ দিলেন, তাহলে বডিটা মানে ইউজ টু যাতে না হয়ে যায় যে আমার সাপ্লিমেন্টের দরকার। অনেকে কিন্তু সাপ্লিমেন্ট ছাড়াও কিন্তু এক্সারসাইজ করে, ন্যাচারাল নর্মাল ফুড খেয়েও কিন্তু বডি হয়। তো যদি বলেন যে সাপ্লিমেন্ট না নিলে বডি হবে, এটাও কিন্তু একটা মিথ্যা কথা। সবকিছু আপনার উপর। আপনি যদি প্রোটিনটা ঠিক মতন দিতে পারেন, আপনার যা লাগবে, হ্যাঁ, তাহলেই হলো। আচ্ছা, আপনি তো অনেকদিন ধরে মাসল ম্যানিয়া রান করছেন, মাসল ম্যানিয়ার কো ওনার। মাসল ম্যানিয়া এস্টাবলিশ হয়েছে কখন? 2006। 2006। এর আগে আপনি? আমি ট্রেনার ছিলাম অন্য জিমে। একটা জিম ছিল জিগাতলাতে, নাম হলো ফিটনেস ওয়ার্ল্ড। তখন আমি ওই জায়গার মধ্যে যেখানে আপনার সাথে আমার প্রথম পরিচয়। তখন থেকে আপনি ওখানে ফার্স্টে ওখানে ট্রেনার ছিলেন, তারপরে জিম এর। আপনার আরেকজন পার্টনার নাম হলো আব্দুর রহমান রাজীব ভাই। আচ্ছা, রাজীব ভাই। হ্যাঁ, রাজীব ভাই, আপনারা দুজনেই রান করেছেন। তো জিম রান করতে আপনার ডে টু ডে যে চ্যালেঞ্জেস ফেস করতে হয়, এগুলা কি? আমরা তো প্রথমে আসলে যে জিমটা যখন দিই, তখন আসলে দুইজন যেতে আমরা ট্রেনিং করতে পারি, এই জন্য দিয়েছি। এরপরে দেখলাম যে আমরা যাদেরকে যে জিমে ছিলাম, ও জিমের লোকজন এসে পড়লো, একটা জায়গা পেলাম, জায়গাটাও খুব ভালো। তো আস্তে আস্তে মনে হলো যে না, এই ব্যবসাটার মধ্যে ঢুকি। পরে আস্তে আস্তে ঢুকলাম। আর আমি তো আগেই করতাম। আর আমার যে পার্টনার, ও তো টেক্সটাইল ইঞ্জিনিয়ার ছিল। ও বললো যে ও খুব ওরও খুব শখ যে জিম লাইনে থাকা, ও বডি বিল্ডার ছিল। তো আস্তে আস্তে আমরা দুইজন একসাথে হয়ে আজকে ডে টু ডে আপনার চ্যালেঞ্জেস কি কি ফেস? চ্যালেঞ্জিং, ধরেন আমার একটা ছেলে বা একটা মেয়ে আপনার জিম করছে, এমন করে আপনার প্রায় 40 জন 50 জন এট এ টাইম আন্ডার সেম রুফ ওরা ওয়ার্কআউট করছে। আমাদের ধরেন সকাল থেকে রাত পর্যন্ত আমাদের শিফট ওয়াইজ ট্রেনার আছে। প্রত্যেক শিফটে আমাদের 3জন 4জন করে ট্রেনার। এর মধ্যে আমরা দুইজন, আমি এবং আমার পার্টনার যে আমরা থাকি। আমার পার্টনার আসে বিকেলে, আমি আবার সকাল থেকে বিকেল পর্যন্ত থাকি। তো দেখা গেছে খুব ভালোভাবে করা যায়, ম্যানেজ করা সম্ভব। মোটামুটি কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা আচ্ছা। তো ধানমন্ডিতে নরমালি জিম খুবই কম, এখন কিন্তু অনেক হয়ে গেছে, এখন বেড়েছে। আচ্ছা, ভালো ভালো জিম হচ্ছে। আচ্ছা আচ্ছা, এটাকে অ্যাপ্রিশিয়েট করি যে সবাই এগিয়ে আসতেছে। দেখেন যে ভালো ভালো জিম হচ্ছে, আপনি যখনই মানুষজন যাচ্ছে, তখনই একটা সময় বেটার কোথায় ভালো জিম আছে, ভালো ট্রেনার আছে, তারাই চুজ করে নিবেন। তাদের মাথায় চলে যাবে যে কে ভালো ট্রেনিং করে। আচ্ছা, অনেক একটা ওয়ার্ড খুব জিম ইন্ডাস্ট্রিতে ঘুরে, চিট মিল। 6 দিন আমি পাগলের মতন এক্সারসাইজ করবো, ফুড ডায়েট মেনটেন করবো, একদিন ধোঁয়া খাবো। এইটাকে আপনি কিভাবে দেখেন? এটা অনেকেই করে, বাট এটা উচিত। ধরেন অনেকে 10 দিনে করে, অনেকে 15 দিনে করে, অনেকে আবার 1 সপ্তাহ করে। আবার ওই দিন কি আমি ফুল ফ্রিডম পেয়েছি, যা ইচ্ছা থাকে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত যা খেতে যেমন। তো দেখা গেছে অনেকে আবার এটাকে ডেলি চিট মিল বানিয়ে ফেলে। ডেলি বাইরে খেয়ে এসে বলে যে আমি আজকে কিন্তু আমার চিট ডে। বুঝতে পারছেন, খেয়ে ফেলে। একদিন করলে সমস্যা নেই।
তখন আপনার আরো উল্টো আরো ফ্যাট বার্ন হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটা কোয়েশ্চেন আছে আমার। আমি বাংলাদেশি মিডিয়াতে যেহেতু ইদানিং রিসেন্টলি ইন্টারেস্ট নিয়েছি, তো দেখেছি আর কি অনেক স্টার আপনার ভাইরাল হচ্ছে। সো অনেকে আপনার ডিগবাজি বা পাশাবাজি দিয়ে অনেকে পপুলার হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। যারা ভালো বডি বানাচ্ছে বা প্রফেশনালি বডি বিল্ডিং করছে তারা অত বেশি পপুলার হচ্ছে না কেন? ওরা তো যারা বডি বিল্ডার বেসিক্যালি, ওরা তো আসলে ওদের জবটা হলো কাউকে ট্রেনিং করাচ্ছে বা কোনো জিমের আন্ডারে আসছে বা সে ট্রেনিং করতেছে, তারা তো আসলে কারোর পিছনে কথা বলতে যাচ্ছে না, মানে তাদের ট্রেনিংটাই মেইন। আর বডি বিল্ডিং তাদের বছরে 3-4টা শো থাকে, ওই শো এর মধ্যে তাদেরকে এক সপ্তাহ দেখা যাবে তাদের এই যে ছবি পোস্ট করতেছে, তাদেরকে নিয়েই মাতামাতি করতেছে, কিন্তু তাদের তো কোনো কথা আসতেছে না, তারা কোনো মেয়ের সাথে কোনো এই যে ডায়লগ দিচ্ছে না, নাচানাচি করতেছে না। তো বডি বিল্ডিং জিনিসটা একটা স্পোর্টস, ডিগবাজি দিচ্ছে না, ডিগবাজি দিচ্ছে না, তো স্পোর্টস এর মতন আর কি, যে সারা বছরে তৈরি করবে 3-4টা শো খেলবে। বাট আমার মতে ওদেরকে কিন্তু আরো ফ্রন্ট লাইনে আসা উচিত। যেমন ইন্ডিয়ার ইয়াতিন্দার সিং অনেক কিন্তু ফ্রন্ট লাইনে কাজ করে, সবাই ওকে চিনে। বাট বাংলাদেশে আপনি অনেক পপুলার, আপনাকে ছাড়া খুব কম লোককে কিন্তু লোকজন চিনে, যারা ফ্রন্ট লাইনে লোকজন দেখে বা রোল মডেল মনে করে। বাট আমার কথা হলো যার মধ্যে তেমন কিছু দেওয়ার কিছু নাই, এই ফাঁকিবাজি দিয়ে আর কয়দিন চলবে? একটা সময় কিন্তু লোকজন বুঝতে পারবে যে এসব দিয়ে বেশি দিন চালানো সম্ভব না, তখন পুরোপুরি মুখ ফিরিয়ে নেবে। আচ্ছা, ফ্রুটস এর ব্যাপারটা আর কি, তো অনেকে বলে নাকি ফ্রুটস এর মধ্যে সুগার আছে, সব ফ্রুটস নাকি খাওয়া উচিত না। এটা আসলে ধরেন এই ফ্রুটসের যে সুগারটা এটা শরীরে লাগে না, কিন্তু ডায়াবেটিস যদি কেউ থাকে, যেমন সকালে কলা খাওয়া যাবে না, হ্যাঁ, মধুটা কিন্তু এটা কিন্তু ফ্লাওয়ার থেকে আসে, তো মধুর মধ্যে কিন্তু কোনো সুগার নেই, কিন্তু ওইটাও ডায়াবেটিস রোগীদের খাওয়া যাবে না। তো ডায়াবেটিস বা সবাই এগুলো খেতে পারবে, এবং বিকেল 5টার পরে বা 6টার পরে যদি আপনি ফ্রুটস নেন, আমরা মজা করে খাই, তো এটা শরীরে কোনো কাজে লাগে না। আচ্ছা, বেলা ডুবে গেলে। আপনি যেহেতু বাংলাদেশ ন্যাশনাল টিমের প্লেয়ারদের সাথে ওতপ্রোতভাবে জড়িত, আপনি অনেক প্লেয়ারকে ট্রেন করিয়েছেন, 3জন প্লেয়ারের নাম বলুন, যারা টপ 3জন ফিট প্লেয়ারের নাম বলুন যারা বাংলাদেশ টিমকে রিপ্রেজেন্ট করছে কারেন্টলি রিপ্রেজেন্ট করতেছে। 1, 2, 3। ফার্স্ট তাসকিন, সেকেন্ড লিটন দাস, থার্ড ক্যাপ্টেন এখন শান্তকে আপনি ট্রেন করিয়েছেন? আবার ওর ফিটনেস লেভেল সম্বন্ধে জানানো। বাংলাদেশে তো অনেক বডি বিল্ডারের সাথে আপনার পরিচয় বা অনেককে চেনেন অনেক আগে থেকে, তো আপনার চোখে দেখা 3জন বেস্ট বডি বিল্ডারের নাম হলো বাংলাদেশে যারা ওয়ার্ল্ড লেভেলে নিজেকে রিপ্রেজেন্ট করছে। ওয়ার্ল্ড লেভেলে এক হলো তামির আনোয়ার, সমন দাস, আর হলো রঞ্জিত। এই 3জন মোটামুটি ওয়ার্ল্ড লেভেলের 1, 2, 3 আপনি বলতে পারেন। আরো 2জন আছে, 3জনের কথা বললেন তাই বললাম। হ্যাঁ, আচ্ছা, একটা এই যে বাংলাদেশ মিডিয়াতে ইদানিং আমি দেখছি একজন ব্যক্তি শো অফ করতে অনেক লাইক করে, এই যে আমার গড়ি, হ্যাঁ, এই যে দেখো কি পড়ছে। তা আমার কথা হইলে জিনিসপত্র শো অফ না করে বডি শো অফ করলে আর লোকজন বেশি ইন্সপায়ার হবে না? হ্যাঁ, তা ঠিক। আসলে ওনাকে সবাই কোশ্চেন গুলো করে ওই রকম, তাই ধরুন কিছুদিন আগে সাকিব ভাইয়ের সাথে একটা অ্যাড দেখলাম, ওই অ্যাডের স্ক্রিপ্টও ওইরকমই ছিল, উনি ওনার বেঞ্চমার্ক ওইটাই সেট করে দিচ্ছে, তাই না? ওনাকে কিন্তু কেউ সিরিয়াসলি নেয় না, ওনাকে সবাই মজার চলে, এটাই তো প্রবলেম। যাই হোক, উনি যদি মানুষকে মজা দিয়ে মজা পায়, আমরাও মজা নিব। আচ্ছা, এই ঢালিউডে এই মুহূর্তে বেস্ট বডিকার একজনের নাম বলতে পারে, ছেলে ফিমেল? চলে রাজ, শরীফুল রাজ, পরাণের নায়ক শরীফুল রাজকে আপনি ট্রেন করেছেন? হ্যাঁ। কয় বছর? এই উনি লকডাউনের আগে কিছুদিন করছে, আর এখন কিছুদিন করতেছেন। এখন আসে আপনার জিমে? এখন আসছে। উনি ধানমন্ডি থাকে? উনি থাকে হলো ইয়েতে, পরিবারের দিক। আচ্ছা, এবার আপনার কাছে এসে ট্রেন করেন? আসে না যাবেন। আচ্ছা, ভালো। ঋতিক রোশন কিংবা জন আব্রাহামের বডি যদি আমরা আউট অফ 10-এ 8 দেই, আউট অফ 10 8 দিলাম, সাইদ খানের বডিকে আউট অফ 10-এ কত দিব? আমি আসলে বডি খোলা দেখে নিস। আচ্ছা, এবার যা দেখে আপনার মনে হচ্ছে ওটা মানে উনি তো আসলে কখনো এক্সারসাইজ করেনি আমার মনে হয়, আর ওনার বডিটা একটু বাল্ক টাইপের, তো আপনি যদি বডি বলেন, যেমন
শরীফুল রাজের বডি, লিন বডি, ঋতিক যার সাথে তুলনা দিলেন আপনি, যে সে কখনোই তো এরকম না। আমার মনে হয় না সে এক্সারসাইজ করে। তাই আমি এটা ওনার সম্পর্কে মানে ওনার যা আছে এমনি আছে। এমনি। আচ্ছা। সো তামির আনোয়ার বাংলাদেশের ফার্স্ট আইএফবিবি প্রো কার্ড পাওয়া বডি বিল্ডার। আপনার কি মনে হয় সে যদি ভালো করে আর ওয়ার্কআউট করে, সেই লেভেলে ট্রেনিং করে, স্পন্সর যদি পায়, তার অলিম্পিয়া অথবা আর্নল্ড ক্লাসিক্স জেতা সম্ভব? না, মানে তার আর্নল্ড ক্লাসিক এবং অলিম্পিয়ায় খেলা সম্ভব, কিন্তু ওটা জিতা টাফ। যে আপনাকে আগেই বললাম যে গঠন এবং বডির ফ্রেম অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, ও বাংলাদেশের মধ্যে টপ। ওকে ছোট করে কথা বলতেছি না, কিন্তু ও মানে ধরেন ও ফার্স্ট বাংলাদেশের মধ্যে প্রো কার্ড নিয়ে আসছে, ওই জন্য ওকে কনগ্রেস। কিন্তু আরেকটা দিকে আপনাকে দেখতে হবে যে ওয়ার্ল্ডে যারা বড় বড় টপ বডি বিল্ডার, এরা কিন্তু অনেক বড়, আমরা কেউই দেখিনি তাদের। হয়তো তামির আনোয়ার ওরা দেখছে। লাস্ট একটা কম্পিটিশনে তামির খেলছে প্রো কার্ড পাওয়ার পরে। মানে আমি কোনো বডি বিল্ডারকে ছোট করে কথা বলতেছি না, আমি ওই দিন বুঝলাম যে ওরা কত বড়। তামির আনোয়ার বাংলাদেশের মধ্যে এত সুন্দর বডি, ওর এত বড় বডি, ওর কিছুই মনে হয়নি স্টেজের মধ্যে। তো ওই জন্য বললাম যে ওকে যদি কেউ স্পন্সর করে, ওকে যদি ও যদি ভালো পোস্ট পায়, পসিবল ওদের সাথে ফাইট করার মতো, কম্পিট দেওয়া, জেতা সম্ভব না। যেটা ওই যে বললাম কি, আপনি যখনই 2বার 3বার হারবেন, তখন তো আপনার মাথার মধ্যে এসে বলবো আপনি কি করতে হবে। কোনো কিছু ইম্পসিবল না পৃথিবীর মধ্যে। না, তাই যাই হোক, আজকে আমাদের শো এর এটাই এন্ড। আমরা এখন র্যাপ আপ করছি। তো দর্শক যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, দেবু ভাইয়ের সাথে ছিলেন, সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আই হোপ আমাদের এই শো এর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের ফেসবুক পেজ ফলো করুন, আমাদের ইউটিউব চ্যানেল ফলো করুন। ইনশাল্লাহ আবার দেখা হবে ভালো কিছু নিয়ে। টিল দেন, স্টে টিউন উইথ দ্য সাজিদ শো। ভাইয়া, আপনি আপনার দর্শকদের জন্য কি বলতে চান? সবাই ভালো থাকবেন, বাংলাদেশ টিমের জন্য দোয়া করবেন। আমাদের সামনে ইউএসএ তে T20 ওয়ার্ল্ড কাপ, সবাই যাতে সুস্থ থাকে এবং বাংলাদেশের জন্য যাতে মানে আমরা যাতে সেকেন্ড রাউন্ডে যেতে পারি। আমাদের সাথে একটা আছে সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, আর 2টা ম্যাচ আছে। যদি 4টার মধ্যে 3টে জিততে পারি, তাহলে আমরা সেকেন্ড রাউন্ডে যাব। সবাই বাংলাদেশ টিমের জন্য দোয়া করবেন এবং সবাই একটু হলেও ঘরে বসে একটু এক্সারসাইজ করবেন। ঘরে বসেও করা যায়, জিমেও যাওয়া যায়, মাসেল ম্যানিয়াতেও আসা যায়, আবার সকালবেলা ঘুম থেকে উঠে রোডেও রানিং করা যায়। যে যেভাবে পারেন সবাই ভালো থাকবেন, এক্সারসাইজ করবেন। ওকে, চলুন আড্ডা দেই।